আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। যে কারণে আর দেশে ফিরছেন না বেনজির। আজকের আয়োজনে আরো থাকছে, আপনি তো ট্রানজিট দেননি, দিয়েছেন করিডোর, যে অভিযোগ করেছে মান্না। জানাবো কি কারণে বরিশালে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলা। সর্বশেষ থাকছে সিলেটে কাস্টমস কমিশনার এনামুলের 6 তলা বাড়ি জব্দের নীতি। বিস্তারিত খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেনজির আহমেদ, সাবেক আইজিপি, ক্ষমতার দাপট দেখিয়ে অর্জন করেছে বিপুল অবৈধ সম্পদ। দেশের নানা প্রান্তে জমি, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট গড়ে আলোচনায় আসা বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। কমিশন ইতিমধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এই সম্পদের বিষয়ে ব্যাখ্যা দিতে 2 দফা হাজির হওয়ার নোটিশ দিলেও বেনজির ও তার পরিবারের সদস্যরা এতে সাড়া দেননি। সর্বশেষ তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চালার আগে দেশ ছেড়ে চলে যান সাবেক আইজিপি। সঙ্গে স্ত্রী সন্তানও। তিনি কোথায় আছেন তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, নাগরিকত্ব নিয়ে তুরস্কে অবস্থান করছেন বেনজির আহমেদ। এছাড়া স্পেনও নাগরিকত্ব নিয়ে রেখেছেন তিনি। দেশে অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায় বেনজির আহমেদের আর ফেরার সম্ভাবনা নেই, কারণ দেশে ফিরলে তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেশ ছাড়ার পর এখন পর্যন্ত বেনজির আহমেদকে প্রকাশ্যে দেখা যায়নি। দেশ ছাড়ার আগে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা বিপুল অর্থ ও তুলে নেন তিনি। একটি সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছেন, ডক্টর বেনজির আহমেদ আর দেশে ফিরবেন না। বিদেশেই তিনি পরিবার নিয়ে স্থায়ী হচ্ছেন। দেশের মতো বিদেশেও তার বিপুল সম্পদ রয়েছে। বিশেষ করে দুবাইতে তার সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। এখন তিনি বিদেশেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, গত 6 জুন এক কন্যা ও স্ত্রীকে নিয়ে প্রথমে দুবাই যান বেনজির আহমেদ। পরে সেখানে 10 দিন অবস্থান করে 17 জুন তুরস্কে পাড়ি জমান। তুরস্কে বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছেন বেনজির ও তার পরিবার। স্পেনও নিয়োগের, তবে ইউরোপের আরেক দেশ স্পেনও বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছে বেনজির। আগামী মাসেই তিনি স্পেন যাবেন। বেনজির আহমেদের এক সময়ের আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুর হকের চেম্বারে একটি সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছেন, তাদের সঙ্গে বেনজির আহমেদের এখন আর যোগাযোগ নেই। বেনজিরের একটি পারিবারিক সূত্র বলছে, তার কনিষ্ঠ কন্যা এখন যুক্তরাজ্যে ব্রিস্টলে অবস্থান করছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। বেনজির আহমেদের বড় মেয়ে জামাতা দুবাইয়ে ব্যবসা করেন। সেই ব্যবসায় বিনিয়োগ ও উৎস সবকিছুই বেনজির আহমেদ দিয়েছেন বলে তথ্য এসেছে। গত মে মাসে একটি জাতীয় দৈনিকে বেনজির আহমেদের অবৈধ অর্জিত সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিপাকে পড়েন তিনি। এক ভিডিও বার্তায় প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও এতে খুব একটা সুবিধা হয়নি, বরং একের পর এক সম্পদের তথ্য সামনে আসায় তিনি আর জনসমক্ষে আসতে পারেননি। পরিস্থিতি ক্রমে প্রতিকূলে চলে যাওয়ায় গোপনে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন বেনজির। চলে যাচ্ছি পরের সংবাদে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছে, সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছেন। মান্না বলেন, আজ পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী বলছে ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি। আপনি তো ট্রানজিট দেননি, দিয়েছেন করিডোর। তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশে যাবে। সেখানে কি থাকবে আমরা জানি না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি কথা বলেন। জিয়াউর রহমানের সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশি হামলার 14 বছরও বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে এক মানববন্ধন করা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছে তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু তিনি বেনজির আহমেদ, আজিজ আহমেদ, মতিউর সহ তাদের প্রথমে দেখিয়েছেন। আজিজ ভাইদের তিনি প্রথম দেখেছেন, তাকে তিনি প্রমোশন দেননি, প্রশ্রয় দেননি। আর আমাদের ডেপুটি স্পিকারের ছেলে 200 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে। এই নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গিয়েছে। এই 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা কি আছে? এ নিয়ে কোনো মামলা হয়েছে কি? এ নিয়ে কয়েকটি গণমাধ্যম নিউজ করেছে। মান্না বলছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে এরা কেউ আমাদের দলের নয়। মান্না বলেন, পুলিশের একটি সিপাহী পদে চাকরি দিতে গেলে তারা আরও পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে। আর পরিবারের কেউ, দূর সম্পর্কের কেউ বিএনপির রাজনীতির সঙ্গে ছিল, তাহলে তার চাকরি হয় না। কিন্তু সরকারের একজন মানুষকে সামরিক বাহিনী থেকে ধীরে ধীরে বাহিনীর প্রধান করে দিলেন। তার পরিবারের খোঁজ নেননি, তার পরিবার ভাই জেলে আছে, এটা জানতেন না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই সরকারের মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তাতে বিশ্বাস করে না। এই বেনজির আহমেদ হিন্দুদের সম্পত্তি দখল করেছে। এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেও তিনি কিছুই করেন নাই। চলে যাচ্ছি পরের সংবাদে। কোটা
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাকা পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে অবস্থানকালে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ পরিচয়দানকারী একদল শিক্ষার্থী। গতকাল বিকাল 6টার দিকে ববির ভিসি গেটের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটেছে। এরপর পণ্ড হয়ে যায় আন্দোলন অবরোধ। দুপুর 12টা 50 থেকে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলায় সাধারণ শিক্ষার্থী নাইমুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সদস্য সংবাদকর্মী আবু ওবায়দাহ সহ 3 জন আহত হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। অবরোধের প্রভাবে মহাসড়কের দুপাশে অন্তত 5 কিলোমিটার মহাসড়ক জুড়ে যানবাহন আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। একাধিক শিক্ষার্থী জানান, গতকাল বিকাল 4:30টার দিকে সাধারণ শিক্ষার্থীদের মহাসড়ক ছাড়তে ঘটনাস্থলে যান ববি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। তখন শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহারের রাজি না হয়ে জানান, দেশব্যাপী চলমান থাকা এই আন্দোলন একসঙ্গে প্রত্যাহার হবে। এরপর উপাচার্য প্রক্টর চলে যান। কিছুক্ষণ পর অবরোধ ভেঙে ছাত্রলীগের এক নেতা মোটরসাইকেল চালিয়ে যেতে চেষ্টা করে। এই সময় তাকে বাধা দেয় শিক্ষার্থীরা। এমন তুচ্ছ ঘটনার জের ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে চড় থাপ্পড় দেয় ববি ছাত্রলীগ নেতা আবুল খায়ের, আরাফাত ও আল সামাদ শান্ত। তাদের সঙ্গে আরো 10 থেকে 15 জন ছিল। এ সময় হামলার ভিডিও ধারণের অভিযোগ গণমাধ্যম কর্মী আবু ওবায়দার উপর হামলা চালানো হয় এবং মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বাধ্য হয়ে মহাসড়ক থেকে উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হামলাকারীদের মদদ দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। হামলায় আহত রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার জন্য উস্কে দেন প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম। তাদের হামলা মারধরের মুখে মহাসড়ক ছেড়ে উঠে আসতে বাধ্য হই আমরা। এরপর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এই বিষয়ে প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষার্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা মহাসড়ক ছাড়তে রাজি না হওয়ায় চলে এসেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগ পরিচয়দানকারী নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। চলে যাচ্ছি পরের সংবাদে। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুর হোসেন গতকাল এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। দুদক সূত্রে জানা গেছে, কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে 9,76,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের 31 জুলাই মামলা করে দুদক। গতকাল তার ঢাকার বসুন্ধরার জি ব্লকে 9তলা বাড়ি, বনানী ও কাকরাইলে 2টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় 3টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিং এর জায়গা জব্দ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত সে আবেদন মঞ্জুর করেন। এনামুলের জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় 3 কাঠার উপর 9তলা বাড়ি, খিলক্ষেতে 7,84,000 টাকার 33% জমি সহ মোহাম্মদপুরে 3টি বাণিজ্যিক ভবনে 4,000 বর্গফুটের 3টি স্পেস, যার প্রতিটির মূল্য 71,35,000 টাকা করে। এছাড়াও তার অনেক জায়গা জমি এবং প্রচুর সম্পদ রয়েছে। তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন আবেদনে উল্লেখ করেন, ঘুষ দুর্নীতির মাধ্যমে 9,76,97,000 টাকার মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় মামলা করা হয়। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে এই মামলার ধারাবাহিকতায় আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধ লব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে তথা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার স্থাবর সম্পত্তি ক্রয় করা একান্ত প্রয়োজন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।